শুরু করছি ক্রসফায়ার। ভোটের আগে বেসুরো ব্যথা সামলাতে হয়েছিল তৃণমূলকে। ভোটের পর সেই বেসুরোরাই এখন বিজেপির মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন। ভোটের আগে যারা দলবদল করেছিলেন এখন তাদের অনেকেই তৃণমূলে ফিরতে চেয়ে ইট পাচ্ছেন বলে গুঞ্জন। আর তৃণমূলে যখন ঘর বাপসির হিড়িক, রাজ্য বিজেপিতে তখন ডামাডোল তুঙ্গে। আর এরই মাঝে গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য রাজনীতির যুযুধান দুপক্ষের পরিস্থিতি নিয়ে আজকের ক্রসফায়ার। আমাদের সঙ্গে আজকের ক্রসফায়ারে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, বিজেপির পক্ষ থেকে তরুণজ্যোতি তিওয়ারি, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শিবাজি প্রতিম বসু, রয়েছেন বিজেপি সমর্থক অমিত রায় এবং রয়েছেন আইনজীবী তৌসিফ আহমেদ খান। আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরুতেই আপনাদের দেখাবো যে ঠিক ভোটের আগে আমরা যে ঘর ছাড়ার পালা দেখেছিলাম তার রিপিট টেলিকাস্ট ভোটের রেজাল্ট বেরোনোর পর এক মাস ঘুরতে না ঘুরতেই। ভোটের পর এবার তৃণমূলে ঘর বাপসির আর্জি জানিয়ে ইট পাচ্ছেন অনেকেই। ফিরতে চেয়ে কেউ প্রকাশ্যেই দরবার করছেন, কেউ রীতিমতো গণ মাইকিং করছেন, কেউ নেতা মন্ত্রীদের মাধ্যমে বার্তা পাঠাচ্ছেন দলনেত্রীকে। একুশের ভোটের মুখে ভাঙন ধরেছিল তৃণমূলে। জোড়াফুল ছেড়ে গেরুয়া শিবিরে হাঁটা দিয়েছিলেন তাবর তাবর নেতা। ভোটের ফলে প্রত্যাশার ধারে কাছে পৌঁছতে পারেনি বিজেপি। তারপরে রাজ্য রাজনীতিতে উলট পুরাণ। এবার পন্ত ছেড়ে জোড়াফুলে ফিরতে মরিয়া অনেকেই। কদিন আগেই ছেলে শুভ্রাংশুকে নিয়ে তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন মুকুল রায়। তৃণমূলে ফিরতে চেয়ে সরাসরি আর্জি জানিয়েছেন সোনালী গুহ, দীপেন্দু বিশ্বাস, সরলা মুর্মুরা। না, আমি তো এখনো মনে করি যে আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি এবং থাকবো। কারণ মমতাদি আমার নেত্রী, অভিষেক আমার এমপি। হ্যাঁ, আমি দিদিকে একটা চিঠি করেছি যে তৃণমূল কংগ্রেসে আবার যোগদান করে। আমার অভিমানে যদি কোনো ভুল করেছি সেই জন্যে একটা চিঠি দিদিকে দিয়েছি। সোমবার বীরভূমের ইলামবাজারে পন্ত ছেড়ে ঘাসফুলে যোগ দিতে ধর্নায় বসেন একদল বিজেপি কর্মী। তৃণমূল পার্টি অফিসের সামনেই প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসেন তারা। মানুষের মধ্যে যে একটা আবেগ ছিল, যে একটা হওয়া ছিল, তা সেটা আমরা বুঝতে পারিনি। আমরা অত বিশিষ্ট রাজনীতিবিদও নয়, তা যার জন্য মানুষ যখন যে হওয়াতে গিয়েছে সেই হওয়াতে গিয়েছি। তারপর যে ইস্তেহার যেসব দিয়েছিল, চাকরির ব্যাপার ছিল, সেই জন্য গিয়েছিলাম, কিন্তু দেখলাম না সেরকম কিছুই নেই ওদের। তাই আমরা আবার তৃণমূল কংগ্রেসে ফিরলাম। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মুখে না বললেও তৃণমূলে ফিরতে চাওয়া নেতা নেতৃত্বের সংখ্যাটা কম নয়। কুণাল ঘোষের বাড়ি যাওয়ার পর থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। দল বদলের জল্পনায় রয়েছে বিশ্বজিৎ দাস, সুনীল সিংদের নামও। তবে দল বদলের জল্পনা যত বাড়ছে, দলত্যাগীদের ফেরানোর বিরুদ্ধে আওয়াজও জোরালো হচ্ছে তৃণমূলের অন্দরে। এদিনই হাওড়ায় রাজীবের বিরুদ্ধে পথে নামেন শাসক দলের নেতাকর্মীরা। নোয়াপাড়ায় প্রাক্তন বিধায়ক সুনীল সিং এর বিরুদ্ধে পোস্টার পড়ে গারুলিয়ায়। বাগদাতেও বিধায়ক বিশ্বজিতের বিরুদ্ধে পোস্টার লাগিয়ে প্রতিবাদ করেন তৃণমূলের স্থানীয় কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। দেবাংশুর কাছে আমি শুরুতে আসবো। দেবাংশু, এর আগে তুমি খুব স্পষ্ট করে দিয়েছিলে যে মানে আমাদের আগের দিন ক্রসফায়ারে তুমি বলেছিলে যে যারা তৃণমূল কংগ্রেসকে ছেড়েছে একদম বিপদের সময়, সংকটের সময়, তাদের দলে ফেরানোর ব্যাপারে তোমার মতামত নেই। কিন্তু এই যদি ক্যাটেগরিতে ভাগ করা যায় তাহলে এখন যাদের আমরা দলে ফেরার জন্য একটা আপ্রাণ আকুতি দেখছি, তো নেতারা তো বটেই, তার পাশাপাশি দেখছি বিভিন্ন জায়গায় কর্মীরা তারা কোথাও গণ মাইকিং করছেন, কোথাও তারা ধর্নায় বসে যাচ্ছেন, যে আমাদের প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসে যাচ্ছেন যে আমরা ভুল করেছিলাম, তৃণমূল কংগ্রেসে ফিরতে চাই। এদের সম্পর্কে তোমার মনোভাবটা কি? দেখুন, প্রথমত একটা কথা বলি, আমার ব্যক্তিগত মতামতের উপরে কিছু নির্ভর করে না। পার্টি সম্মিলিত কর্মীদের মতামত এবং যারা দায়িত্বে রয়েছেন, আমাদের স্টিয়ারিং কমিটি রয়েছে, কোর কমিটি রয়েছে, তাদের সবার মতামতের ভিত্তিতে দল চলে। এবং ওটা আমি কর্মীদের, যে সাধারণ কর্মীদের যারা ভোটের আগে লড়াই করেছিলেন, তাদের যে বক্তব্য ছিল সেই কথাটা আমি আপনাদের চ্যানেলে এসে বলেছি। যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও মুকুল রায় জয়েন করার দিন প্রেস কনফারেন্সে বলেছিলেন যে যারা ভোটের আগে কুৎসা করেছেন, বিলো দ্য বেল্ট অ্যাটাক করেছেন এবং চরম জায়গায় গিয়ে আক্রমণ করেছেন, তাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে দলের কিছু রিজার্ভেশন রয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করেছেন। এবার দেখুন, আজকে কারোর কেউ লাইন দিচ্ছেন তৃণমূল ভবনের সামনে, এই লাইনটাই তো এতদিন উল্টো ছিল। 3 মাস আগে ধরুন ওই আপনার কলকাতা, উত্তর কলকাতা বিজেপির পার্টি অফিসের বাইরে লম্বা লাইন পড়তো, আপনাদের টিভিতেই দেখতাম আর কি, সিঁড়ি দিয়েও ভরে গেছে লাইন, এত লাইন পড়তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যোগদান মেলা, প্রচুর যোগদান মেলা হচ্ছে। দুর্গাপুজোর সময় গত বছর করোনার কারণে যে ডেকোরেটর দাদা ভাই কাকারা তারা পুজোর ঠিকঠাক যারা জায়গা করতে পারেননি, পুজো হয়নি করোনার সময়, তাদেরও বাঁশ দড়ি ইত্যাদির একদম যে অভাব সেটা পুষিয়ে দিয়েছিল, তাদের ব্যবসার অভাব পুষিয়ে দিয়েছিল বিজেপির যোগদান মেলা। এগুলো তো সব চলেছিল।
তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই যে একজনকে আপনি মতামত দেখালেন আপনাদের প্যাকেজে, সেখানে একটা ভাই একটা বা দাদা যেই বলুন না কেন বললো যে তাদের একটা চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেখানে কিছু বক্তব্য ছিল এবং তারা কোথাও গিয়ে বুঝতে পেরেছেন যে এটা বিজেপির দ্বারা সম্ভব না। কারণ স্বাভাবিকভাবেই এটা আমরা এতদিন বলে এসেছিলাম যে কেন্দ্রেই 2 কোটি করে চাকরি দেওয়ার কথা বলছেন, তো তারা করেননি। ফলে যে মানুষগুলোকে বিজেপি একটা ইনস্ট্যান্ট প্রলোভন দেখিয়ে নিচু লেভেলের মানুষগুলোকে, নিচের যারা কর্মী হয় যারা লড়াইটা করে তাদেরকে নিয়ে গিয়েছিল, এমন বহু মানুষ আছে তারা আবার রিটার্ন করতে চাইছে। তবে একটা কথা মপিয়াদি আমি বলি, আমাদের কিন্তু কর্মী বিজেপি সেভাবে ভাঙাতে পারেনি। আমাদের হয়তো নেতা ভাঙাতে পেরেছিল, কর্মী সিপিএম এর ভাঙিয়েছিল, তাই তাদের ভোটটা 2019-এ বিজেপিতে গেছিল। আমাদের নেতা হতে ভাঙিয়েছিল পারে দেবাংশু, কর্মী আর কিন্তু এক মমতা- শ্রেণীর কর্মী যে গিয়েছিলেন তার তো প্রমাণ পাওয়া যাচ্ছে, কারণ সেই কর্মীরা অথবা সেই সমর্থকরা তারা এখন গণমাইকিং করছেন, তারা না, না, তাদেরকে একদম ঠিক। ধর্ণা দিচ্ছেন। আর দেখুন, সবাই কিন্তু মপিয়াদি তারা নন যারা গিয়েছিলেন গণমাইকিং করছেন। এমন অনেকে আছেন যারা হয়তো প্রথম রাজনৈতিক ভাবেই বিজেপি করেছিলেন, তারা এখন তৃণমূল কংগ্রেসে ফেরার জন্য গণমাইকিং করছেন এবং বলছেন আমরা কুৎসা করেছিলাম। কেন, এটা আপনাকে বুঝতে হবে। ধরুন, ভোটের আগে বিজেপি বলেছিল তৃণমূল ক্ষমতায় এলে স্বাস্থ্যসাথী বন্ধ করে দেবে, সব ভোটের ভাওতা। আজকে ইলেকশনের রেজাল্ট বেরোনোর পরও তারা যখন দেখছে তার ডান দিকের বাড়ি বাঁ দিকের বাড়ির লোকটা স্বাস্থ্যসাথী প্রকল্পে বিনামূল্যে অপারেশন করে বাড়ি ফিরছে, তখন তারা বুঝতে পারছে বিজেপি তাদের দিয়ে মিথ্যা কথা তরুণের বলিয়েছিল। কাছে আমার এখানে তাই জিজ্ঞাসা, এখন- তরুণ শুধু যাওয়া আসা স্রোতে ভাষা, এই দুটো লাইন এখন খুব চর্চিত হচ্ছে তরুণ। এবং মাত্র 3-4 মাস আগে তোমরা যে উৎফুল্ল ছিলে, তোমাদের যে উচ্ছ্বাস ছিল, তোমরা আশা করছিলে যে তৃণমূল কংগ্রেস দলটাই ভেঙে যাবে, তৃণমূল কংগ্রেসে আর কেউ থাকবে না, এমন দাবিও তোমরা করছিলে। তোমাদের কেউ কেউ করছিলেন যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তৃণমূল কংগ্রেস করবেন। 3 মাসের মধ্যে তার একদম উলট পুরাণ দেখা যাচ্ছে। এবং আমি একটু মনে করাবো যে এই দল বদলের সিলসিলাটা শুরু হয়েছিল বেশ কয়েক মাস আগেই, কিন্তু একদম খুব প্রকটভাবে সামনে এসেছিল যখন 5ই মার্চ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয় এবং তারপর যে যে গন্তব্যগুলো তৈরি হয়েছিল এই দলত্যাগীদের, তার মধ্যে একটা যার বাড়ি ছিল তিনি এখন তৃণমূল কংগ্রেসে। শোনা যাচ্ছে তিনি তার কাছ থেকে বিভিন্ন ফোন পাচ্ছেন বিজেপির বিধায়ক সাংসদরা। তার জন্য তোমাদের অন্দরে কি একটু কাঁপুনি নেই? মৌপিয়াদি, আমি আগেও বহুবার বলেছি, আমি আবার বলছি, কোনো রাজনৈতিক ব্যক্তি যেমন কোনো ভোটার নয়, সেরকম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো দলের কেনা গোলাম নয়। তাদের ইচ্ছা মতো সে যেখানে খুশি যেতে পারে, আসতে পারে, সম্পূর্ণ তার ব্যাপার। সেখানে কারোর কিছু খুব একটা বলার কিছু থাকে না। কিন্তু নীতি আদর্শ যদি ব্যাপার থাকে, একবার ধরুন কেউ একটা দলে আছে, তার মনে হলো সেই দলটা ঠিক না, সেটা অন্য দলে গেল, সেখানে গিয়ে দেখলো না ঠিক আছে, যে দলটা এখন ক্ষমতায় আসতে পারলো না, আগের দলটা ক্ষমতায় এসছে, আগের দলে আবার ফেরত গেল, সেখানে নীতি আদর্শ নিয়ে প্রশ্ন আসে। আমি সেখানেও যাচ্ছি না। আসলে ব্যাপার কী বলতো, কিছু মানুষ থাকে, যেমন আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, কিছু মানুষ থাকে যারা ক্ষমতা ছাড়া বাঁচতে পারে না। যেমন আজকে যদি মুকুল রায়ের কথা বলি, দেবাংশু আগের দিন তোমার শোতেই বলছিল, সেটা কি আজকে বুঝতে না পারছো না আমি তরুণ? বলছি মুকুল রায়ের যদি কথা তাই মনে হয় সেটা কি আজকে বুঝতে না না পারছো? এটা নিয়ম। মুপিয়াদি, একটা কথা বলি, আজকে 18 বছর বয়স যদি একটা ছেলে হয়, ধরুন আজকে একটা বয়স, একজনের বয়স হচ্ছে 60 কি 70 বছর, সে ভোটার, সে কোনো এক সময় পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ভোট দিয়েছিল, কোনো এক সময় তৃণমূলকে দিয়েছে, কোনো এক সময় বিজেপিকে দিয়েছে। যদি এরকমভাবে সেপারেট করতে হয় তাহলে বলে দিতে হবে আমরা তাদের ভোটটা নেব না। আজকে দেবাংশু এতগুলো কথা বলছে মুকুল রায় সম্বন্ধে, উনি বলেছিল। এবার মুকুল রায় সম্বন্ধে যদি আমি বলি একটা কথা, মুকুল সাহেবকে কি এটা বলেছিল জানো, ঘৃণা ভরে নামটা নিন, করে দিন। যখন দেবাংশুর যখন গেটের সামনে শুয়েছিল কি ছিল না আমি জানি না, ওর গায়ে ব্যথা ট্যাথা নিশ্চয়ই নেই, এখন যারা ফিরছে সেদিক দিয়ে ভেবে চিনতে, গায়ের ওপর দিয়ে পাড়া দিয়ে কেউ নিশ্চয়ই চলে যায়নি ওর। এবার দেখুন, এই দলের যাওয়া আসা এগুলো তো মানে লেগে থাকে, এটা নাথিং নিউ। এবার যাদের মনে হচ্ছে যে চলে যাচ্ছে বা আসবে না, এই মানে তাদেরকে নিয়ে খুব একটা প্রশ্ন করা থাকে না। আর দেবাংশুকে একটা কথা বলবো আমি, দেবাংশু কিসের নাথিং নিউ তরুণ? এরকম ভাবে দলে দলে, জাস্ট ভোটের আগে দলে দলে, হ্যাঁ ডেফিনেটলি। আমরা যদি ইউপি দেখি, আমরা এর আগে ইউপি না মোপিয়াদি, না না শোনো শোনো প্লিজ, আমরা রীতা বহুগুণা যোশীকে দেখেছি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যেতে, আমরা সম্প্রতি দেখেছি জিতেন প্রসাদকে, সব জায়গাতে। না না দল বদলের ইতিহাস নেই এটা নয়, কিন্তু জাস্ট একটা ভোটকে সামনে রেখে ভোটের আগে সবাই প্যারেড করতে করতে অন্য একটা দলে গেলেন, আবার ভোটের পর প্যারেড করতে করতে তারা আবার পুরনো দলে ফিরতে চাইছেন। এটার নজির খুব বেশি হয় না, এরকম গণহারে যাওয়া এবং গণহারে ফিরতে চাওয়ার আকুতি। তারা নাকি এখানে কাজ করতে পারছিলেন না, তাদের দম বন্ধ হয়ে আসছিল, নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর ওখানে নাকি তারা দাম পাচ্ছেন না, তাদের আবার দম বন্ধ হয়ে আসছে। মোপিয়াদি, আসল অক্সিজেনটা হচ্ছে ক্ষমতায়, অক্সিজেনটা দলে নয়, আসল অক্সিজেনটা ক্ষমতায়। সেটা কি তোমাদের এখন বিলম্বিত বোধ হয়? কিছু মানুষ ক্ষমতা ছাড়া থাকতে পারে না, বিলম্বিত বোধ হয় কিনা আমি যাচ্ছি না,
যে যারা বা যে বলেছিল না এরা আগে কুচ্ছা করেনি, এরা পরে কুচ্ছা করেছে বা এরা কম দেবাংশু করেছে। কিছু বলতে চায়, আচ্ছা, দেবাংশু। মুকুল রায়ের কথা একটু বলে মনে করি দেবাংশুকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনি বলেছিল মুকুল রায়, তৃণমূল কংগ্রেসকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলেছিল মুকুল রায়, একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করে গেছে মুকুল রায়। আজকে মুকুল রায় ভালো, যাই হোক গায়ে পাড়া দিয়ে যখন চলে গেছে তখন নিশ্চয়ই গায়ে ব্যথা নেই দেবাংশু। আমার ফেসবুক পোস্ট ফলো করার চেয়ে একটু বেশি, মানে মন দিয়ে ফলো করার চেয়ে বেশি একটু গ্রাউন্ডে খাটছে, একটু রেজাল্টটা ভালো হতো, প্রথম কথা বলি। দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে মুকুল রায় কেন, যারা যারা সেই সময় দল ছেড়েছিল আমরা স্টেজ থেকে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বলেছিলাম, আজও বলছি, যারা ভোটের আগে দল ছেড়েছিল। সাসপেনশন ছিল না একটা? আচ্ছা তোমার সময় বলিনি তো দাদা, একটুখানি এইগুলো একটু বজায় রাখলে। 6 বছরের সাসপেনশন ছিল, আমার মনে করে দিই সাসপেনশন উঠে গেছে। আমার বক্তব্য হচ্ছে যারা দল ছেড়েছিল তাদের বিরুদ্ধে আমরা বলেছি, আমাদের কর্মীদের তাদের বিরুদ্ধে একটা আবেগ আছে, যেটা আজকে বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ করছেন, বিদ্রোহ করছেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তরুণদা একটা কথা তুমি বলো, তোমরা বাংলায় একটা পার্টি উইথ ডিফারেন্স বলে ক্ষমতায় আসার কথা বললে, বদলের কথা বললে, পরিবর্তনের কথা বললে, আর তোমাদের স্টেট প্রেসিডেন্ট দিলীপ ঘোষ রোজ বললো আমরা আমাদের দরজাটা আরো আজকে একটু 1 ইঞ্চি বড় করলাম, কালকে 2 ইঞ্চি বড় করলাম, পরশু 4 ইঞ্চি বড় করলাম, আরো নেতা আসুক, আর সেই নেতাগুলোকে আজকে বলছে চর্বি, তথাগত বাবু বলছেন মলমূত্র, এক একজন নেতা এক এক রকম অভিহিত করছেন। তো আমার কথা হচ্ছে এই মলমূত্র গুলোকেই তো এতদিন একদম ধান দুব্বর মতো ভেবে প্লেটে করে নিয়ে বরণ করে নিয়ে গিয়েছিলে। তো সেই সময় দাঁড়িয়ে তোমরা ভাবোনি যে আজকে ক্ষমতায় বিজেপির আসার একটা হাওয়া তৈরি হচ্ছে বলে এই মানুষগুলো আমাদের দলে আসার চেষ্টা করছে। তখন তোমাদের কাছে বেশি আনন্দের ব্যাপার ছিল তৃণমূল ভাঙছে, তৃণমূলের মুখপাত্ররা টিভি চ্যানেলে এসে আমতা আমতা করছে, তৃণমূলের সেটা কি বুমেরাং হয়ে গেল না? না 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 মোপিয়াদি বুমেরাং হয়ে গেল না? বুমেরাং হলো না মোপিয়াদি। আমি আবার বলছি, যারা এসেছিল তাদের অক্সিজেনের অভাব বোধ হচ্ছিল, তারা আবার উন্নয়নের জোয়ারে ফেরত গেছে, তারা আসলে ক্ষমতা ছাড়া থাকতে পারেন না। এবার সেকেন্ড কথা, দেবাংশু এগুলো বললো, এই মীর জাফর, তারপর হচ্ছে ভাঙিয়ে নেতা ফেতা কিসব আরো অনেক কথা, অনেক রকম কথা ওনারা বলতেন। সেই মির্জাফর গুলো যখন আবার ফেরত যাচ্ছে, তো মির্জাফরদের কি মির্জাফর ট্যাগটা চলে যাচ্ছে? সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে। সত্যি আচ্ছা, এটা কি একটা গান ছিল না, মুকুল শোভন, কি এটা গান করতে না তুমি দেবাংশু, মুকুল শোভন কি রাঁচি টাচি বলতে? সেটাই বলি, দেখো দ্বিতীয় জন আর তৃতীয় জন তোমাদের পার্টিতে আছে, এবং অদ্ভুত ব্যাপার আমাদের দল থেকে যাওয়া যারা মুকুল শোভন সব্যসাচী স্লোগানের যে কথাটা বলছো, তোমাদের দলের পুরনো নেতাদের সাথে তাদের এমন গোষ্ঠী কন্দল হলো, তোমাদের বিজেপিটা পাগলা গারদ হয়ে উঠলো। আমি ওটার কথাই বলেছিলাম, পাগলা গারদের যে তোমার পাগলামি ঠিক করার জন্য তোমার দলে ফেরত যাচ্ছে। এই ওয়ার্ডটা যদি আমরা অ্যাভয়েড করি তাহলেই বোধহয় ভালো হয়, কারণ যারা কোনো মানে স্পেশালি এবেলড কাউকে হার্ট করা কারোর উদ্দেশ্য যাতে কোথাও কোনো রকম না, স্পেশালি এবেলড কাউকে এটা আমার রিকোয়েস্ট। আমি আসবো, আমি এখানে একটুখানি শিবাজিদার কাছে আসবো। শিবাজিদা যখন মুকুল রায়কে ওয়েলকাম করেছিল, আসবো প্লিজ, আমি শিবাজিদার কাছে আসবো প্লিজ। শিবাজিদা, বিজেপি একটা পার্টি উইথ এ ডিফারেন্স বলে নিজেদের দাবি করে। বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি, এমন না যে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের মধ্যের যে ভাইবসটা সেটা বিজেপিতে থাকে এমনটা নয়। সেরকম জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি বিজেপির জন্য কতটা এম্বারাসিং। তাহলে কি বিজেপি যে বিষয়টাকে দুহাত ভরে ওয়েলকাম করেছিল সেটাই ফাইনালি বুমেরাং হয়ে গেল? না বটেই, সেটা তো বটেই। এবং তুমি যেভাবে আরম্ভ করেছো আজকে, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, বিজেপি আজকে আরেকটাও বলতে পারে সেই রবীন্দ্রনাথের গানে, এসেছিলে তবু আসো নাই জানায়ে গেলে। তো এসেছিলে কিন্তু আসলে আসেনি, এই যে জায়গাটা, এই যে দুবিধা, এসেছিলে তবু আসো নাই, কেউ আসেনি আসলে, এই যে জায়গাটা, এটা কিন্তু মৌপিয়া আমরা কংগ্রেসের রাজনীতিতে যেটার কথা কিছুটা ওঠা শুরু করেছিল, বোধহয় তরুণ বলল কিংবা দেবাংশু, আমার মনে নেই, 67 সালে, এবং তারপরে যেটা আয়ারাম গয়ারাম, এটা একদমই আমরা জানি, গয়ারাম ইজ নাও আওয়ার আয়ারাম। এটা তখনকার কংগ্রেসের বলেছিল, একটা লোক একবারে বোধহয় 11 বা একদিনে 11 বার দল বদল করেছিল, বা তখন ওখানকার যে ইউনাইটেড ফ্রন্ট হয়েছিল 67 এবং 69-এর ওই যে জায়গায় হরিয়ানাতে। তো এইটা কি কংগ্রেসের একটা সংস্কৃতি বলে বিজেপি এতকাল কটাক্ষ করেছে, কারণ আরএসএস ভিত্তিক একটা সংগঠিত দল, আদর্শ আছে, তার মতাদর্শ, সেটার সঙ্গে আমরা কেউ সহমত হতে পারে, কেউ একদম পরিত্যাগ করতে পারে। এখন যেটাকে বলা যেতে পারে যেটা কংগ্রেসাইজেশন অফ বিজেপি, কংগ্রেসীকরণ, ও উল্টো দিকে কংগ্রেস থেকে ভেঙে যাওয়া তৃণমূল, যেটা একটা ছিল মৌপিয়া আন্দোলনের মতো একটা জায়গা, ভেরি লুজ একটা কনফেডারেশন অফ মুভমেন্টস, এটা ইত্যাদি ইত্যাদি হয়েছিল, যার সেরকম অর্থে ডিসিপ্লিন ছিল না, সেটা আস্তে আস্তে একটা পার্টি হয়ে উঠছে।
সেখানে আমরা দেখছি সেখানে এক ধরনের ডিসিপ্লিন ইম্পোজ করার চেষ্টা করছে। এই যে বলছে না, পার্জিং করতে পারি, অ্যাকসেপ্ট করাতে পারি, এটাই তো পার্টির কাকে নেবে কাকে নেবে না। যদি বিজেপির সবাইকে যারা বলছে, এটা কিন্তু নেওয়া মুশকিল আছে, যেটার কথা দেবাংশু একটু আগে অন্যভাবে বললো। বিভিন্ন জায়গায় যেমন আমরা এখানে বিধাননগরে আমার বাড়ি, এখানে একটা বিরাট ক্ষোভ আছে যদি সব্যসাচী ফিরে আসে। কোথায় হাওড়াতে গেলে, ডোমজুড়ে গেলে সেখানে ফিরে আসে, যদি রাজীব বন্দ্যোপাধ্যায় ফিরে আসেন সেখানে ক্ষোভ রয়েছে। অর্থাৎ এইটাকে পার্টিকেই যদি এটা পার্টি হয়ে ওঠে তারা কিন্তু সিলেক্টিভ হবে। কিন্তু একটা কথা বলছি, তলার দিকের যে কর্মী, সেই কর্মীদের মধ্যে কিন্তু সমর্থক, তাদের তো সেই রকম অর্থে দেয়ার সব, ওই যে ভোট দিয়েছে, কে কাকে দিয়েছে, এখানে দিয়েছে, আজকে এখানে দিয়েছে, কালকে ওখানে দিয়েছে, এটার একটা শব্দ সমাজবিজ্ঞানী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন পলিটিক্যাল সোসাইটি, যারা কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্যই দল বদল করেন, অটো চালান, তারা খেটে খান, তারা দেখেন, তাদের যাওয়া আসাটা এভাবেই স্রোতে ভাষার মতো থাকতে পারে। সবচেয়ে বড় পাত কিন্তু যারা সংগঠনের মধ্যে ছিলেন, তাদের মধ্যে যদি এইভাবে চলে যায়, যাদেরকে সহসভাপতি করলাম দলের বা ইত্যাদি, তারপর আমি বললাম আমার বডি স্লিমিং হচ্ছে, যে আমার চর্বি ভেঙে বা চর্বি চলে যাচ্ছে, সেটা কিন্তু একটা দলের মতো ভারতীয় জনতা পার্টির পক্ষে, এটা কিন্তু আমরা সত্যি, তুমি যেটা বললে, আমরা দেখিনি। এইরকম দলে দলে আসাও দেখিনি, এবং দলে দলে একদম চলে যাওয়ার এই যে একটা কোটালের মতো জল এলো এবং জল বেরিয়ে গেল, এটা কিন্তু একটা অদ্ভুত। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনায়, আমি অমিত এবং তৌসিফের কাছেও আসবো। ছোট্ট একটা বিরতি তার আগে নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। এরই মধ্যে যেমনটা শিবাজিদা কিছুক্ষণ আগে বলছিলেন, যে একদিকে আমরা দেখছি যে সব্যসাচীর ফেরার সম্ভাবনা নিয়ে তার রিজার্ভেশন ব্যক্ত করেছেন সুজিত বসু, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার রিজার্ভেশন চেপে রাখেননি। অর্থাৎ এই দলত্যাগী যারা, তাদের ফেরা নিয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, তাদের মধ্যেও বেশ কিছু আপত্তির জায়গা দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা পোস্টার পড়তে দেখতে পাচ্ছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আরও একবার আপনাদের শোনাবো। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেরার সম্ভাবনা নিয়ে কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই রাজীব ব্যানার্জি কি সিআইএসএফ দিয়ে কম তাড়া করিয়েছে নাকি? আমাদের পুলিশে কমপ্লেন করে অবজারভারকে দিয়ে ডোমজুড়ের ছেলেকে অ্যারেস্ট করায়নি? আজকে তার বিরুদ্ধে কি আমাদের ছেলেদের ক্ষোভ থাকবে না? যেহেতু কুণালের কাছে গেল, তো তার মানে তো এই নয় যে গঙ্গা জলে পরিশুদ্ধ হয়ে গেল। তৌসিফের কাছে আসবো। তৌসিফ, রিজার্ভেশনটা কোথাও কিন্তু চাপা থাকছে না। না, প্রত্যেকটা তৃণমূল লিডারের রাইট আছে, ওনারা নিজেদের ভিউজ এক্সপ্রেস করতে পারেন। আর কল্যাণ দা তো একটা অনেক সিনিয়র লিডার আছেন, এমপি আছেন, উনি নিজের ভিউজটা এক্সপ্রেস করেছেন। আমরা দেখেছি যে যখন মুকুল রয় জয়েন করলেন তৃণমূল ভবনে, মমতা ব্যানার্জি নিজেই বলে দিলেন যে যারা গদ্দার আছে তাদেরকে নেবেন না, কিন্তু যারা ভুল করেছেন তাদেরকে নেবেন। এবার গদ্দার আর ভুলের ডেফিনেশনটা পার্টি সুপ্রিমো ডিসাইড করবেন। একটা উনি কিন্তু এক্সাম্পল দিয়েছিলেন যে ইলেকশনের সময় মুকুল রয় কিন্তু বিশেষ কিছু অ্যাটাক পার্টিকে বা পার্টির নেতাদেরকে করলেন না। আর গদ্দারের ডেফিনেশনটাই হচ্ছে যে ঠিক ইলেকশনের সময় যা ও দল বদল করেছে আর খুব হেভিভাবে পার্টিকে অ্যাট্যাক করেছে। তো আলটিমেটলি তৃণমূল পার্টি তো একটা, যেমন আরও পলিটিক্যাল পার্টি আছে, একটা ডেমোক্রেটিক প্রসেস ফলো করে, তাহলে পার্টির বড় বড় যত নেতারা আছেন ওনারা নিজের ভিউজটা এক্সপ্রেস করবেন, যেটা রিড করে, যেটা অ্যাসেস করে পার্টি সুপ্রিমো মমতা ব্যানার্জি নিজেই একটা ডিসিশন নেবেন। আমার এখানে অমিত বাবুর কাছে প্রশ্ন, যে এখন অমিত বাবু, শুভেন্দু অধিকারী আজকেও যেমন রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর বললেন যে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী তারা পদক্ষেপ নেবেন, স্পিকারের কাছে এই বিষয়টা সম্পর্কে তারা দৃষ্টি আকর্ষণ করবেন। শুধু তাই নয়, পরবর্তীকালে যে এরপর বিচার বিভাগের দ্বারস্থ হতেও তারা পিছপা হবেন না, তার ইঙ্গিত দিলেন। প্রশ্ন তো হচ্ছে এখানে যে তাহলে কয়েক মাস আগে সে কথা মনে ছিল না? প্রথমত শুভ সন্ধ্যা মৌপিয়াদি, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি অন ইয়োর শো। আমি একটা কথা বলি, দেখুন এক্ষুনি যিনি বলছিলেন তৃণমূলের হয়ে যে উই আর পার্টি উইথ দ্য ডিফারেন্স, হ্যাঁ আমরা আছি পার্টি উইথ দ্য ডিফারেন্স। আর দলত্যাগীদের একটা কথা বলি যে যারা আমরা খুদ বিজেপি করি, অর্থাৎ পিপল হু আর বর্ন অ্যান্ড বট আপ ইন বিজেপি, তারা কখনো, আমি আমার ফেসবুক পোস্টেও দিয়েছি, উই উইল নেভার কুইট বিজেপি। আমরা কোনোদিন অন্য কোনো দলে যাওয়ার কথা চিন্তাই করতে পারি না, কারণ আমরা এই দলটাকে ভালোবাসি, আমরা আদর্শ মানি বিজেপিকে। পরিষ্কার একটা কথা আপনাকে বলি। আর রইল স্টেপ নেওয়ার, দেখুন যেটা নির্বাচনের আগে আপনারা সেই কোট আনকোট আপনারা, তারা কি ফোরফ্রন্টে ছিলেন গুরুত্বের নিরিখে?
না দেখুন, সেটা আমাদের দলের সিদ্ধান্তর কি ব্যাপারে সেটা নিয়ে তো আদি আমি এখানে বিজেপি কি ফরফ্রন্টে একটা ছিল talk show-এ- নাকি নব্য বিজেপির অনেক বেশি গুরুত্ব পেয়েছিল? না, আমি আপনাকে বলি সেসব নিয়ে এখানে আলোচনা করার জায়গা নেই, কারণ এটা একটা টক শোর মধ্যে আমার দল নিয়ে তো আমি এখানে কথা বলতে পারি না, সেটা আমার এখতিয়ারও নেই, আমি বলতেও চাই না। তবে আমরা যারা আছি, আমরা ধরে আছি পিলারটাকে, আর আমরাই উই আর দ্য স্ট্রেংথ অফ দ্য পার্টি, এটা পরিষ্কার করে বলতে চাই। পার্টি ভালো থাক খারাপ থাক, আমরা পার্টির সঙ্গে আছি এবং আমরা মর্তের দাম থাক পার্টির সঙ্গে থাকবো বলে এটা আমি আপনাকে বলতে পারি। যেমনটা দিলীপ দা বলেছেন, আরেকটা কথা বলে দিই যে আমরা এখানে যারা আছি উই হ্যাভ প্রুভড হোয়াট উই আর ইন দ্য পার্টি টুডে। যেমন দিলীপ দা সবসময় বলেন যে আপনাকে এখানে নিজের জায়গাটাকে নিজে তৈরি করতে হবে। আমি উড়ে এসে জুড়ে বসিয়ে এসে বললাম আমাকে এটা দাও আমি এটা পেয়ে যাব, এটা এখানে হবে না। আমি এখানে কষ্ট কে করেছি। উড়ে এসে জুড়ে বসেছিল? কিছুদিন আগে মনে হয়নি, আপনি কাদের উদ্দেশ্যে বলছেন? ধরা যাক মুকুল রায়ের সম্পর্কে বলছেন। হ্যাঁ, না, এটা তো পরিষ্কার একটা জিনিস আপনাকে বলি, বোঝাই যাচ্ছে যখন মাননীয় বলছেন যারা তিনি যখন দল ছাড়ছেন তখন তিনি উড়ে এসে জুড়ে বসেছিলেন। আমি একটু বলে নিই, যাদেরকে বলছেন যে যারা গদ্দারি করেছে যারা গদ্দারি করেনি, আমি এর ডেফিনিশনটা আমি তসিফ বাবুর সঙ্গে একমত, আমি ঠিক বুঝলাম না। দল ছেড়ে এসে এখানে এসে টিকিট নিয়ে লড়াই করলেন এবং বিজেপির টিকিটে জিতলেন, কোনোদিন উনি জেতেননি। বিজেপি জিতিয়েছে, বিজেপি ব্র্যান্ডে উনি জিতেছেন, এটা মানতে হবে। তসিফ কিছু বলতে চাই, তসিফ মুকুল বাবুকে সেটা বুঝতে হবে, বিজেপিতে জিতেছেন, অন্য তো কোথাও তো উনি জিততে পারেন। 1998 সালে তৃণমূল ফর্ম করা হয়েছে, মুকুল বাবু তখন থেকে পার্টিতে আছেন। আজকে 2021 সাল 23 বছর হয়ে গেছে। বিজেপি জয়েন করেছেন 4 বছর থেকে ফিরে এসেছেন। যখন মমতা ব্যানার্জি পার্টি সুপ্রিমো ওনাকে মেনে নিয়েছেন, এনারা কে যে এনারা বিজেপি কে যে বিজেপি অবজেকশন করবে, কিন্তু বিজেপি জয়েন করার সময় বলেছেন সিবিআই ভয় দেখিয়ে, তাহলে বিজেপি যদি সিবিআই ভয় দেবাংশু কিছু বলছে, তাহলে উনি বিজেপি দেবেন করান তো আপনাদের সঙ্গে এটাই হবে। তাহলে বিজেপির হয়ে বলছিলেন আর কি, বিজেপি সমর্থক আপনাদের সঙ্গে কেউ দাদার থাকবে না। প্রশ্ন হচ্ছে মুকুল রায়কে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি করতে কি তৃণমূল কংগ্রেস বলেছিল? তৃণমূল তো বলেনি। 2019-এ আপনারাই বললেন মুকুল বাবুর যোগাযোগ থেকে কাজের জন্য আমরা 18টা লোকসভা আসন জিততে পেরেছি এই বাংলার মাটিতে। এটা আপনারা বলেছিলেন, আমরা বলিনি। আপনারা মুকুল রায়কে প্রশংসা করতেন। আর সমস্যার ব্যাপার হচ্ছে যারা তৃণমূল থেকে গেছে, আমরা একটা রাষ্ট্রবাদী দল, আমরা মানুষকে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করেন সিবিআই ভয় দেখিয়েছেন। খুব সংক্ষেপে আমি তরুণ জ্যোতির কাছে আসবো। তরুণ জ্যোতি, তোমার রেসপন্স নিয়ে তুমি কিছু বলতে চাইছো? তোমার রেসপন্স নিয়ে আমাকে একটা ব্রেক নিতে হবে। তৌসিফ এক্ষুনি বললো সিবিআই এর ভয় দেখে মুকুলদা বিজেপি জয়েন করেছিল, মানে মুকুলদা ভয় পায়। তাহলে কি আবার ওই সত্যজিৎ বাবুর মামলাটা চার্জশিট ফাইল হচ্ছে রিসেন্টলি, তার ভয়ে মুকুলদা আবার তৃণমূলে চলে গেল? আচ্ছা, আর তৌসিফ এটাও বলে দিক, তৌসিফ আমার সতীর্থ একজন আইনজীবী, হাইকোর্টে একসাথেই প্র্যাকটিস করি আমরা। তৌসিফ এটাও বলে দিক ওই গদ্দার আর যারা ভুল করেছিল তার ডেফিনেশন, তার ডিফারেন্সটা কি? কারণ মুকুল বাবু সেই লোক যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার খুনি বলেছে, তৃণমূল কংগ্রেসকে একাধিকবার প্রাইভেট লিমিটেড কোম্পানি বলেছে, বিশ্ব বাংলা পার্টি কি সিদ্ধান্ত নেবে, কাকে নেবে নেবে না ওটা নিয়ে বিজেপি কিন্তু যে তৃণমূল পার্টি ইন্টারনাল ম্যাটার, তৃণমূল পার্টি তো ইন্টারনাল ম্যাটার। আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, কারণ বিজেপির অন্দরে এই মুহূর্তে একটা বেজায় অস্বস্তি, সেটাও আর ধামাচাপা থাকছে না। একদিকে যখন তথাগত রায় তিনি তীব্র ভাষায় আক্রমণ করছেন, একদিকে যখন দিলীপ ঘোষ তিনি বলছেন যে চর্বি যদি কিছু ঝরে যায় তাহলে প্রবলেম হবার নয়, আবার ঈষৎ যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন তাদের সম্পর্কে এবং যাদের মধ্যে কেউ কেউ এখন আন্ডার স্ক্যানার রয়েছেন তাদের সম্পর্কে ঈষৎ নরম সুর শোনা যাচ্ছে স্বপন দাশগুপ্তের। ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন ক্রসফায়ার। তৃণমূলে যখন প্রত্যাবর্তনের হিড়িক, গেরুয়া শিবিরে তখন চূড়ান্ত ডামাডোল। মুকুল প্রস্থান নিয়ে টানাপোড়েনের মধ্যে তথাগত স্বপন মতানৈক্য প্রকাশ্যে, অন্যদিকে দলত্যাগীদের সঙ্গে চর্বি ঝরে যাওয়ার তুলনা করলেন দিলীপ। ভোটের আগে বিরোধী দলগুলির ঘর ভাঙিয়ে ধারে ও ভারে অনেকটাই বেড়েছিল বিজেপি। ফল প্রকাশের পর দলের 90 সদস্যদের অনেককেই ধরে রাখতে হিমশিম খাচ্ছে গেরুয়া শিবিরের বঙ্গ ব্রিগেড। কারা কারা তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়িয়ে সেই আঁচ করতেও নাজেহাল বিজেপি নেতারা। এই পরিস্থিতিতে ঘরোয়া কোন্দল নিয়ে অস্বস্তিতে পন্ত শিবির। মুকুল প্রস্থান নিয়ে টানাপোড়েন চলছে,
তারই মধ্যে বিজেপির দুই প্রবীণ নেতার মতানৈক্য সামনে চলে এলো। ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতাদের ট্রায়ের ঘোড়া বলে টুইট করেছিলেন তথাগত রায়। পাল্টা টুইটে তাঁর সেই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন দলেরই সাংসদ স্বপন দাশগুপ্ত। তথাগত নাম না করেই তিনি লেখেন, বাংলায় 2019-এর মে মাসের পর যারা বিজেপিতে যোগ দিয়েছিলেন তাদের সকলকে ট্রায়ের ঘোড়া হিসেবে দেখা ঠিক নয়। নবাগতদের অনেকেই আন্তরিকভাবে ভোটে অংশ নিয়েছিলেন, কোনো পরিস্থিতিতেই তাদের অবাঞ্ছিত বোধ করানো উচিত নয়। ট্রায়ের ঘোড়া মন্তব্য নিয়ে স্বপন দাশগুপ্তের পাশে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। আমি অনেক, এমনকি এবার বিধায়ক হয়েছেন, নির্বাচিত হয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তারা ততটাই নিষ্ঠার সঙ্গে বিজেপি করবেন বা আজকের দিনে করছেন যতটা নিষ্ঠার সঙ্গে পুরনো কার্যকর্তারাও করছেন। স্বপনদা যা বলেছেন ঠিকই বলেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুকুল রায়ের তৃণমূলে ফেরার পর থেকেই রাজ্য বিজেপিতে আশঙ্কা ও সন্দেহের আবহ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দলত্যাগীদের সঙ্গে চর্বি ঝরে যাওয়ার তুলনা করলেন দলেরই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। চর্বি হঠাৎ বেড়ে গেলে শরীর হয়তো দেখতে ভালো লাগে, ভারী ভারী লাগে, কিন্তু চর্বিটা ঝরে গেলেই শরীরের পক্ষে ভালো। এখন আমাদের চর্বি কম হচ্ছে আস্তে আস্তে, এটা আসল স্বাস্থ্যটা বোঝা যাবে পরে। এদিকে মুকুল রায়ের দল বদল নিয়ে এবার সুর চড়ালেন বাবুল সুপ্রিয়। দীর্ঘ ফেসবুক পোস্টে বিজেপি সাংসদের অভিযোগ সাম্প্রদায়িকতা নিয়ে মিথ্যাচার করেছেন মুকুল রায়। অসত্য কথা বলে সাম্প্রদায়িকতার আগুন জ্বালাচ্ছেন তিনি। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের যখন অত্যাচারের মুখোমুখি হতে হচ্ছে, সেই সময় কেন দল ছাড়লেন বিজেপির একদা সর্বভারতীয় সহ সভাপতি, তা নিয়েও জোরালো প্রশ্ন তুলেছেন বাবুল সুপ্রিয়। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। তরুণজ্যোতি তিওয়ারির কাছে এখানে আসবো। তরুণ, যখন দলে দলে চর্বি আসছিল এবং চর্বি গায়ে বসছিল তখন চর্বি খুব ভালো লাগছিল, এখন মনে হচ্ছে চর্বি ঝরে যাওয়া ভালো। আসলে কি যত রিয়াকশনস আমরা পাচ্ছি সেই রিয়াকশন থেকে কোথাও বিজেপির অস্বস্তিটাই আরো প্রকটভাবে সামনে চলে আসছে না? মোপেদি অস্বস্তির কিছু নেই তো, আমি প্রথমেই বললাম কেউ তো বন্ডেড লেবার না। তাদের মনে হয়েছিল, এসেছিল দম বন্ধ হয়ে যাচ্ছিল কোথাও, এখানে আসার পর তাদের মনে হলো অক্সিজেন পাবে, তারপর ভেবেছিল বিজেপি ক্ষমতায় আসবে, বিজেপি ক্ষমতায় আসলো না। প্রশ্নটা তো এখানে, তুমি যেটা বলছো যে বন্ডেড লেবার নয়, এটাও তো নয় যে আমি আজকে একটা পার্টিতে কালকে আরেকটা পার্টিতে, এবং সেটাও বিজেপির মতো একটা পার্টি। আমি আবারও বলছি, কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের যে কাঠামো যদি আমরা দেখি, আর বিজেপি তোমরাই দাবি করো যে বিজেপি করতে গেলে নাকি আদর্শগতভাবে বিজেপি করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। তারপর আজকে যখন তুমি বলছো কেউ বন্ডেড লেবার না, যে কেউ যে কোনো দিন আসতে পারে, যে কেউ যে কোনো দিন যেতে পারে, তাহলে কিসের পার্টি উইথ ডিফারেন্স? বলছি ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে 2,28,00,000 মানুষ ভোট দিয়েছে। 2016-তে ভোটের সংখ্যা ছিল 56 লাখের কাছাকাছি। মানুষ ভালোবেসে দিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মাঠে ঘাটে লড়াই করে, তাদের শিরদাঁড়া কিন্তু বিক্রি নেই, তারা লড়াইটা করে চলেছে। তাদের নামে একাধিক নামে কেস হয়েছে, বিভিন্ন লড়াইয়ের সম্মুখীন হচ্ছে, তারা তাও পার্টিটা করে চলেছে, তারা দলের সম্পদ। ভারতীয় জনতা পার্টি কোনো নেতার দল নয়, ভারতীয় জনতা পার্টি হলো এইসব কর্মীদের দল যাদের উপর ভরসা করে ভারতীয় জনতা পার্টি। আমি এখানে তোমায় বিরত করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের একটা বক্তব্য শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তীব্র কটাক্ষ করেছেন, শুনুন। ইকোনমি শেষ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে, এমপ্লয়মেন্ট শেষ হয়ে গেছে। আজ বাংলা ভালো আছে বলে এত হিংসা কেন? বাংলা যা করতে পারে তা কেউ করতে পারে না। সাজিয়ে গুজিয়ে নাটক করে, কিছু ফলস ভিডিও করে, কিছু ফেক ভিডিও করে যারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছে, একদিন তাদের বুকে লিখে বেড়াতে হবে বিজেপি করি না, বিজেপি করি না, বিজেপি করি না। তরুণ, কথা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা যে বলছেন, সেদিন আমরা কিন্তু অলরেডি ধর্ণা দেখছি প্ল্যাকার্ড নিয়ে যে আমরা বিজেপি করতে চাই না, আমরা তৃণমূল কংগ্রেস করতে। আমি শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন না বাংলাকে গুজরাট হতে দেবো না, গুজরাট যেখানে ইন্ডাস্ট্রিয়াল রেনেসা দেখে এখানে বাংলায় ইন্ডাস্ট্রি আসে না। 100 দিনের কাজ হচ্ছে আমাদের সম্বল। পশ্চিমবঙ্গে যখন বলে শিক্ষাক্ষেত্র বা অন্য ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, সিএমআই রিপোর্ট দেখে নাও, আজকে গুজরাটে বেকারত্বের হার দেখো, বাংলায় বেকারত্বের হার দেখো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আমরা কি তরুণজ্যোতি তিওয়ারিকেও কোনোদিন দেখবো যে আমরা বিজেপি করতে চাই না বলে বুকে প্ল্যাকার্ড দিয়ে বসে আছে? নেই মোপিয়াদি, বললাম তো বিজেপির কার্যকর্তা যারা, তাদের শিরদাঁড়াটা কিন্তু বিক্রি নেই। আমরা তো শুরু করার আগে জাস্ট একটা কথা বলে দিই, এই দল ত্যাগের ব্যাপারটা না আরো ভালো জানতে চাও, খুব ভালোভাবে বলবে সুব্রত মুখোপাধ্যায়। তরুণদা অনেকক্ষণ ধরে বললেন, বিজ্ঞাপনের আগে এবং পরে তরুণদার কথাগুলো খুব মন দিয়ে শুনছিলাম, বেশ ভালো লাগছিল দেখে, এবং অস্বস্তিটা খুব স্বাভাবিক, যেটা চেপে রাখতে পারছে না, এটা মুখ চোখ দেখে তরুণদার বুঝতে পারছি, আমার কষ্টও লাগছে দেখে। কিন্তু
না না দাদা, ঠিক আছে, শোনো না, একটু শুনে না। সমস্যার জায়গাটা যেটা হচ্ছে যে মানে দেখো, আগের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি, তৃণমূল আর বিজেপির মধ্যে মূল তফাতের জায়গাটা কোথায়? তৃণমূল থেকে যারা সেই সময় বিজেপিতে যাচ্ছিল, তখন সামনে, একদম চোখের সামনে 1 মাস 2 মাস বা 6 মাসের মধ্যে একটা বড় ইলেকশন ছিল। আজকে কিন্তু চোখের সামনে কোনো ইলেকশন নেই, কেউ বলতে পারবে না যে সামনে ভোট আছে সেই কারণে আমি আসছি বা যাচ্ছি, যেটা বিজেপিকে ভাড়াটে সৈন্য কাজে লাগিয়ে করতে হয়েছিল প্রথম। দ্বিতীয় কিন্তু পয়েন্টে কিন্তু কি বলতে দেবাংশু, যেমন ভোট নেই সামনে, তেমনি ভোটটা হয়ে গেছে এবং তোমরা 213টা আসন পেয়েছো, ক্ষমতার ক্ষীর তো আছে। কমিশন আছে, ক্ষমতার ক্ষীর তো আছে দেবাংশু। কমিশন আছে, অরুণদা একটু বলি, তুমি যখন বলেছো একদম জায়গা আটকাইনি, আছে, তুমি সেগুলো টানা বলো। 10 মিনিট বলেছো, আমি একটু বলি। আমার বক্তব্যটা হচ্ছে শুধু না, ক্ষমতার লোভিত একটা অংশ রাজনীতিতে দেবাংশুর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে আমি শিবাজিদার কাছে আসি। শিবাজিদা, যে বিরাট একটা গণতান্ত্রিক তাগিদ, বৃহত্তর গণতন্ত্রের কোনো তাগিদ বা ভীষণভাবে মানুষের জন্য কাজ করার একটা তাগিদ, এগুলো আসলে কতটা ফাঁপা? এই সাফাইগুলো, এই যুক্তিগুলো যে কতটা ফাঁপা, সেটা কি গত 3-4 মাসের ব্যবধানে এই যাওয়া আসা স্রোতে ভাষা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে? আর এখানেই কি খুব আনফর্চুনেটলি হয়তো 1-2জন তার মধ্যে ব্যতিক্রম রয়েছেন, আসলে কি এই ক্ষমতার অলিন্দে থাকা, ক্ষমতার অলিন্দ থেকে চুইয়ে পড়া যে ক্ষমতার রেশটা, সেটা কোথাও একটা আস্বাদন করা, এটাই আসল তাগিদ? আমি এখানে বলি যে এটা খুব দুর্ভাগ্যজনক। বাংলার রাজনীতিতে আগে একটা দিকে একটা দল ছিল যেটা খুব মতাদর্শগত, সিপিআইএম ছিল। কংগ্রেস অনেকটা লুজ অর্গানাইজেশন হলেও কংগ্রেসের ঘরানা একটা ছিল, সেখানে নেতা ছিল এবং তাছাড়া কিছু কার্যসূচি ভিত্তিক এবং আঞ্চলিক বড় নেতা বিভিন্ন জায়গায় ছিলেন, বিভিন্ন জেলার। তাদের ওপর ভিত্তি করে কংগ্রেস দলটা দাঁড়িয়েছিল। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে গেলেন, তিনিও একজন বড় নেত্রী, তার সঙ্গে অনুগামীরা বেরিয়ে গেল। কিন্তু এই রকম যে ক্ষমতার জন্য, আমি একটাই খালি বলবো যে আমাকে একজন, আমি নাম বলছি না, একজন সাংবাদিক বলেছিলেন যে শিবাজিদা দেখো, যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এতটা আসন নিয়ে কেউ ভাবেনি, তা 200-র কাছাকাছি একটা আসন নিয়ে আসে, তাহলে বিজেপিতে যারা আজকে যা ঘটছে, যে অর্থাৎ তারা চলে গেছিলেন যারা, তারা ফিরতে হবেই তাদের, কারণ দে ক্যানট লিভ উইদাউট পাওয়ার। এই যে জায়গাটা একটা তৈরি হয়েছে, অর্থাৎ ক্ষমতা ছাড়া বাঁচতে পারি না, ওই অক্সিজেনের অভাব নয়, ক্ষমতাটাই হচ্ছে অক্সিজেন। এবং এই অক্সিজেন ছাড়া তখন তারা দেশের কাজ করার জন্য তারা নেমে গেছিলেন, বলছে আমার দম বন্ধ হয়ে আসছে, তখন এই যে দম বন্ধ হয়ে আসছে, এখন আবার দম বন্ধ হয়ে আসছে, এরা কারা? তো এই যে জায়গাটা আজকে একটা অদ্ভুত জায়গা। কিন্তু বিজেপি, এটা সবচেয়ে বড় কথা, এই হারে কিন্তু 2011-র ইলেকশনের আগে যখন সত্যি বাংলা একটা বড় পরিবর্তন ঘটলো, আমরা দেখিনি দলে দলে মানুষ তারা বিজেপি, তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে এইভাবে। এটা তো করানো হলো কয়েকজনকে ধরে, এটা তো বোঝাই গেল কয়েকজন নেতা, কয়েকজন তৃণমূলের গুরুত্বপূর্ণ মন্ত্রী যিনি এখন বিরোধী দলের নেতা। এখানেই তো প্রশ্ন শিবাজিদা, যে এখন তাদের যদি তাই হয়, তাদেরকে ফিরিয়ে এনে তৃণমূল কংগ্রেসই বা কি লাভবান হবে? আমি একটা মিনিট খালি বলবো, এখানেই কিন্তু যদি সত্যিকারের একটা দল হয়, দল বুঝবে কাকে নিলে দলের লাভ, কাকে নিলে দলের লাভ নয়। এখানে আমার প্রশ্ন তৌসিফের কাছে। তৌসিফ, এটাই যদি চিত্র হয় যে আসলে ক্ষমতার আস্বাদনটাই, ক্ষমতার যে ক্ষমতায় আছেন তার পাশে থাকাটাই যদি একমাত্র দলবদলের লক্ষ্য হয়, তাহলে তাকে ফিরিয়ে নিয়েই বা তৃণমূল কংগ্রেস অতিরিক্ত কি গেইন করবে? তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে যারা দল ছেড়ে গিয়েছিলেন তাদের ছাড়াই তারা 213টা আসন পেয়েছেন, ঠিকই তো, তারা 213টা আসন পেয়েছেন, তাহলে তাদের ফিরিয়ে নিয়েই বা তৃণমূল কংগ্রেস অতিরিক্ত কি গেইন করবে? না, শুধু ক্ষমতা ইজ নট দ্য ডিসাইডিং ফ্যাক্টর। আপনি দেখুন, আপনি যদি মুকুল রয়ের কথা বলবেন তো 2019 বছর আর ওর আগে পঞ্চায়েত ইলেকশন আর 2019 জেনারেল ইলেকশন, এখানে বিজেপি মুকুল রয়কে খুব ভালোভাবে ইউজ করেছে। বিজেপি যখন ভোট পেল, বাংলায় বেশি সিট পেল, তো পুরো ক্রেডিট, বেশিটা ক্রেডিট মুকুল রয়কে দেওয়া হয়েছিল। তারপরে না, ওইটাই ছিল, তারপরে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। বুঝতে হবে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট কেন করা হয়েছে? বিধানসভা 2021 সালে দেখুন, 2021 সালে দেখুন কি করলো, ফেলে দিল ব্যাকগ্রাউন্ডে, লোকদেরকে কি করে ইনসাল্ট করেছে। বিজেপি যখন একটা লোককে ইস্তেমাল করলো, তারপরে ওকে পিছনে ফেলে দিল, তো লোক কেন থাকবে বিজেপিতে? মুকুল রয় তো নিজেই বলেছেন যে আর বিজেপিতে থাকা, কাজ করার ইচ্ছা ছিল না,
উনি সিদ্ধান্ত নিলেন যে আজকে তো বিজেপি পরিষ্কার থেকে বোঝা উনি যাচ্ছে, কাজ করতে যখন পারবেন মাননীয়া না বলছেন যে কেন গদ্দার ওনাকে নয়, ইউজ করে নিলেন এরা গদ্দার নয়, 2019 তার মানে সালে আমি ইউজ এটা করে ধরে নিলেন, নিতে পারি পঞ্চায়েত যে এনারা ইলেকশন মদত ইউজ করে দিয়েছেন। নিলেন। তার মানে এনারা যারা ছিলেন কিন্তু এখানে, কথাটা হচ্ছে তারা বাইরে গিয়ে যে মদত দিয়েছেন। 2021 আমার এখানে প্রশ্ন, আমি এখানে দেবাংশুর কাছে আসবো। দেবাংশু, বিশ্বাসযোগ্যতা এটা তো খুব ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি যে বাবুল সুপ্রিয় আজকে যে সোশ্যাল মিডিয়ায় পোস্টটা করেছেন, সেখানে মুকুল রায়ের যে ভূমিকা সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন। সেটার পক্ষে বিপক্ষে যে মতই তোমাদের থাকুক না কেন, কিন্তু এটা তো বলার অপেক্ষা রাখে না যে মাত্র 3 মাস 4 মাসের ব্যবধানে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, যিনি 2017 সালের নভেম্বরে যোগদান করলেন বিজেপিতে, সেখানে গিয়ে তারপর তিনি আবার যখন ফিরছেন, তিনি আসছেন, তার পদমর্যাদা, সেটা যথেষ্ট পদমর্যাদা দেওয়ার ব্যাপারেও তোমাদের দলের মধ্যে ভাবনা চিন্তা চলছে। কিন্তু প্রশ্ন এখানে যে একজন পলিটিশিয়ান, তিনি যে পক্ষেরই হন, যে পক্ষেই তিনি থাকুন বা যান, তার বেসিক বিশ্বাসযোগ্যতার জায়গা, সেটা কি কোথাও কোয়েশ্চেন হচ্ছে না? আমি আসবো দেবাংশু তোমার কাছে এই প্রশ্ন নিয়ে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরলাম বিরতির পর। দেবাংশু, তোমার কাছে আমার যেটা প্রশ্ন, আজকে যেটা বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, মুকুল রায়কে তিনি নিশানা করেছেন, যেখানে দাঁড়িয়ে বিজেপির অভিযোগতা আজকে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী তিনি রাজভবনে গিয়েছিলেন, তিনি অভিযোগ করেছেন যে ভোট পরবর্তী হিংসা চলছে, বহু মানুষ তারা নিগৃহীত হচ্ছেন বিজেপি করেন বলে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মুকুল রায় তিনি ফিরে গেলেন তার পুরনো দলে। ফেরার পেছনে যে কার্যকারণী থাকুক না কেন, এটা কি অস্বীকার করতে পারো দেবাংশু? নরমপন্থী বা চরমপন্থী যে ভাগেই ক্যাটাগরিতেই ভাগ করা হোক না কেন, এই মুকুল রায় তো একটা দলে যোগ দিয়ে সেই দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি জিতেওছেন, জিতুন বা হারুন, তিনি সেই দলের হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। আজকে সেই দল পরাজিত হয়েছে, অর্থাৎ সেই দল পরাজিত হয়েছে মানে সেই দল ক্ষমতায় আসতে পারেনি। সেই সময় দাঁড়িয়ে সেই দলকে সাথ না দিয়ে তিনি ফিরে এলেন তার পুরনো দলে, যে দল ক্ষমতায় রয়েছে। খুব সাদা চোখে যদি এটাকে দেখা হয়, তাহলে কি কোথাও একটা রাজনীতিকদের নীতি নিয়ে, বিশ্বাস নিয়ে, অবস্থান নিয়ে প্রশ্ন উঠবে না? আচ্ছা, প্রথমেই আমি বলি, থ্যাংক ইউ মৌপিয়াদি। প্রথমেই আমি বলি, আমার তখন কানেকশনে একটু প্রবলেম হয়েছিল, আসলে তরুণ জ্যোতিদার যুক্তি শুনে আমার ঘরের ফিউজটা উড়ে গেছিল, তাই অন্য ঘরে এসে করতে হচ্ছে। তো আমার কথাটা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করলেন, যে দেখুন একটা জিনিস আমার মাথায় রাখতে হবে, তখন আমি বলতে যে সময় কানেকশনটা কেটে গেল, এটা মুকুলবাবুর ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা যদি মনে করে দেখি, ঠিক নির্বাচন যখন মানে একদম শেষের পর্যায়ে চলছে, অর্থাৎ 7ম দফা 8ম দফা, সেই সময় কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদী সরকারের যে কোভিড মিসম্যানেজমেন্ট, সেই জায়গাটা প্রখর হয়ে উঠেছিল। তাই রাজনৈতিক বিশ্লেষকরা একথাও বলছিলেন যে শেষের দিকের ফেজগুলোতে, প্রথম দিকের ফেজে বিজেপি ভালো করলেও শেষের দিকের ফেজগুলোতে বিজেপিতে এই কোভিড মিসম্যানেজমেন্টের একটা ইম্প্যাক্ট পড়তে পারে। আর সেই ঘটনার পরবর্তীকালেই রেজাল্ট প্রকাশিত হয়, তারপর থেকে এই রাজনৈতিক দোষটামের আগে তো মুকুল রায় তো দোষটামের আগে তো তিনি ইস্তফা দিয়ে চলে আসেননি। না না না, আমি খুব ইন্টারেস্টিংলি এরা কেউই কিন্তু দোষটামের আগে এদের কারো বোধোদয় হয়নি। না 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 না, আমি যে কোভিড ম্যানেজমেন্টে নরেন্দ্র মোদীর সরকার ব্যর্থ, এই বক্তব্য রেখে দোষটামের আগে তো কেউ দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে আসেনি। না না, দোষটামের আসছেন যারা বা আসার ইচ্ছা প্রকাশ করছেন যারা, ঘটনাচক্রে খুব ইন্টারেস্টিংলি দোষটামের পর, ফলাফল বেরোনোর পর, তোমরা 213 আসন পাওয়ার পর, দেখুন মৌপিয়াদি, এখানে প্রথম কথা হচ্ছে যারা আসার ইচ্ছা প্রকাশ করছেন তাদের দায় তৃণমূল কংগ্রেসের নয়, সেটা তাদের দায়। যারা এসেছেন তার মধ্যে কে আছেন? শুধুমাত্র মুকুল রায়। আর মুকুল রায়ের ক্ষেত্রে ব্যাপারটা আপনারা প্রত্যেকে জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে মুকুল রায় বিজেপিতে খুব একটা মানসিকভাবে শান্তিতে ছিলেন। মুকুল রায়ের ক্ষেত্রে এটা আমরা দেখেছি, বিজেপি তাকে সাংগঠনিকভাবে নির্বাচনে ব্যবহার পর্যন্ত করেননি। হতে পারে মুকুল রায় বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির পলিসি নিয়ে একটা ব্যাপার ছিল, হতে পারে মুকুল রায়ের বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছিল তার বিরুদ্ধে কোনো বক্তব্য ছিল, হতে পারে মুকুল রায়ের বিজেপির কার্যপ্রণালী নিয়ে গুজরাট থেকে উড়ে উড়ে বাংলাদেশে নেতাদের আশা নিয়ে কোনো বিরোধিতা ছিল, সেগুলো বিজেপি শোনেনি। তো মুকুলদার সাথে কোনোদিন যদি দেবাংশু দেখা হয়, মুকুলদা যবে দলটা ছেড়েছিলেন তবে দেবাংশু রাজনীতিতে আসেনি। যদি থাকে, তোমরা সাংবাদিকতার সাথে যারা যুক্ত তারা জানো ওই সময় কি কি হয়েছিল, কেন মুকুলদা ছেড়েছিল। মুকুলদা অনেক ঘনিষ্ঠ মহলে সে কথা বলেছে। আজকে এই উত্তরীয় পড়ানোর ছবিটা দেখে আমার সেই দিনটার কথা মনে পড়ে গেল। মুকুলদা কি বলতেন, কি কারণে ঠিক ছেড়েছিলেন, ছাড়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনি কেন বলতেন,
তৃণমূল কংগ্রেসকে প্রাইভেট লিমিটেড কোম্পানি কেন বলতেন? যাক এদিকে আসি না, আরে এগুলো তো তোমাদের দেওয়া ক্রাইটেরিয়া, তোমাদের পার্টিতে যেতে গেলে এগুলো বলতে হবে। দেবাংশু না বললে তোমরা নেবে না, তোমরা সবাইকে দিয়ে তাই করিয়েছো। তুমি যে কথাটা বললে ক্রেডিবিলিটি নিয়ে, মানুষের বিশ্বাস নিয়ে, সত্যি কথা ক্রেডিবিলিটি, বিশ্বাস রাজনীতিবিদদের দিন দিন কম হয়ে যাচ্ছে মানুষের কাছে। তাদের প্রত্যেককে দিয়েই তাই বলিয়েছো দেবাংশু, তোমরা। আমি এখানে শিবাজিদার কাছে একটু আসি। শিবাজিদা আমার এখানে প্রশ্নটা, শিবাজিদা কেউ দলে থাকতে পারছেন কিনা, কাজ করতে পারছেন কিনা, গুরুত্ব তারা আগের দলেও থাকতে পারছিলেন কিনা, দম বন্ধ হয়ে আসছিল না কিনা, এখন নতুন দলে তাদের দম বন্ধ হয়ে আসছে কিনা, এই সমস্ত কিছুর মাঝে দাঁড়িয়ে আমার একটাই প্রশ্ন যে যাদের এখন আবার দলে পুরনো দলে ফেরার তাগিদ, গোটাটাই কিন্তু ইন্টারেস্টিংলি দোষটামের পরে। নাম্বার 1, নাম্বার 2, এই যে রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে গোঁড়া সাম্প্রদায়িকতা নিয়ে তার আপত্তির জায়গা রয়েছে, তার রিজার্ভেশন রয়েছে, কি সেই রিজার্ভেশন তিনি তার দলকে জানিয়েছিলেন। প্রশ্ন উঠছে যে 29শে জানুয়ারি যখন তিনি বিজেপিতে যোগদান করলেন সেই সময় কি গোঁড়া সাম্প্রদায়িকতা নিয়ে তার কিছু বলার ছিল না? গোঁড়া সাম্প্রদায়িকতার প্রতিবাদ করে দোষটামের আগে তো তিনি দল ছেড়ে এলেন না। অবশ্যই 2 তারিখের পরে যে এই বোধোদয়, এটা আমরা বুঝতেই পারছি। আমরা তো সবাই যারা সেই অর্থে রাজনীতি সরাসরি করি না, কিন্তু তারা তো মানে নির্বোধ বা গর্ধব নই, আমরা বুঝতে পারি কেন বলছেন এবং কেন করছেন না। কিন্তু কথা যেটা হচ্ছে, তুমি একটা খুব ভালো জিজ্ঞেস করেছিলে বিজেপি পার্টি উইথ আ ডিফারেন্স কিনা বা অন্য দল। আমি বলবো ওয়েস্ট বেঙ্গল ওয়াজ আ স্টেট উইথ আ ডিফারেন্স। ওয়েস্ট বেঙ্গল এই রাজনীতিটা ছিল না। এই রাজনীতিটা এইভাবে আমদানি করলে, যেটা আমদানি হয়েছে বলে এখানে আমার একটা পজিশন আছে। আমি মনে করি 2021-এর ইলেকশনের আগে খুব ঢালাওভাবে, যেটা তখন হয়তো অনেক যারা রয়েছেন যারা চিরকাল বিজেপি করবেন, আরএসএস করতেন এবং তারা বিজেপি করবেন, কোনোদিন অন্য পার্টি করবেন না, তারাও কিন্তু অর্থাৎ সেই আদি নব্যের ব্যাপার, যারা গেছিলেন সব বেশিরভাগই চলে আসছে, সব নব্য, আদি লোকেরা তো কেউ আসছে না। সুতরাং এক্ষেত্রে যেটা হচ্ছে, ওই স্রোতটা গিয়েছিল, স্রোতটা চলে আসছে। যারা গেছিল, পার্টি যদি তৃণমূল যদি নিজেকে সত্যি একটা ডিসিপ্লিন পার্টি ভবিষ্যতে করে তুলতে চায়, তাহলে তাকেও ঝাড়াই বাছাই করতে হবে। একটা গেট কিপার বলে কথা আছে যে কোনো পলিটিক্যাল পার্টিতে, সবাই এটাই আমার তৌসিফের কাছে প্রশ্ন। তৌসিফ, এই যে ঝাড়াই বাছাই, যে স্ক্রিনিং, বিজেপিও স্ক্রিনিংটা সেই অর্থে করেননি। আমরা দেখেছি জিতেন্দ্র তিওয়ারিদের নিয়ে বাবুল সুপ্রিয়রা আপত্তি জানানোর পরেও পরবর্তীকালে জিতেন্দ্র তিওয়ারিরা তারা যোগ দিয়েছেন। এখন আবার তৃণমূল কংগ্রেসে আসার ক্ষেত্রে স্ক্রিনিংটা কতটা জরুরি বলে মনে হয়? দেখুন, স্ক্রিনিং যত করার আছে সেটা তো নিশ্চয়ই যে সিনিয়র নেতারা আছেন, যারা তার পার্টি সুপ্রিমো আছেন, ওনারা করবেন। এটা নিয়ে তো বিজেপি থেকে তো কোনো তৃণমূল পার্টি কোনো সাজেশন চাইলো না। তো উনি বলছিলেন যে ওয়েস্ট বেঙ্গল স্টেট উইথ আ ডিফারেন্স। নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল এখনও স্টেট উইথ আ ডিফারেন্স আছে, তাই তো গুজরাটের লোকদেরকে এখানে আসতে দিল না, বলে দিল যে বেঙ্গলের লোক, বেঙ্গলের লোক 60 বছরের মহিলা। দেখুন, আমি বলি ডিফারেন্সটা এটা হবে না, না আমাকে বলতে হবে। আপনি বলছেন আমি একটা, আমার সময় বলবেন, আপনি আপনার সময় বলবেন, কিন্তু 60 বছরের মহিলা আজকে বাংলা মানুষ তো বিজেপিকে রিজেক্ট করে দিল না। বিজেপি কি করলো? লোকাল নেতাদেরকে তো চান্স দিল না, বাইরে থেকে নেতা চলে এসেছিল, বেঙ্গলকে গুজরাট করতে চাইছিল, তাইও বলে দিল বেঙ্গলের মানুষরা। আমাদের সময় একদম শেষ, আমাকে ক্রসফায়ার এখানে শেষ করতে হবে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই আবারও দল বদলের যে উল্টো স্রোতটা শুরু হওয়ার পর নিঃসন্দেহে বিজেপির অন্দরে যেমন এই মুহূর্তে বিড়ম্বনা রয়েছে, যেটা সামনেও চলে আসছে, আবার একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের মধ্যেও কিন্তু নানান চোরা স্রোত দেখা যাচ্ছে। এই যে চরমপন্থী নরমপন্থী, কাদের তৃণমূল কংগ্রেসে ওয়েলকাম ব্যাক করা হবে, কাদের ওয়েলকাম ব্যাক করা হবে না, তার কি ফর্মুলা, সে নিয়েও নানান জল্পনা কল্পনা চলছে। কেউ কেউ প্রকাশ্যেই তাই নিয়ে তাদের রিজার্ভেশনও ব্যক্ত করছেন। শেষ অবধি কোথাকার জল কোথায় গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ক্রসফায়ার এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।